শুভজিতের কাছে আসার চেষ্টা করবো। শুভজিৎ, কি মনে হয় ছাত্র সমাজ থেকে শুরু করে গোটা বাংলা গোটা দেশ এই ঘটনার নিন্দা জানাচ্ছে? প্রথমেই বলে দেওয়া হলো আত্মহত্যা, এই সন্দীপ ঘোষকে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হলো ন্যাশনাল মেডিকেল কলেজে। শুধু তাই নয় শুভজিৎ, যে সেমিনার হল থেকে এই দেহ উদ্ধার হয়েছে তার পাশে নির্মাণ কাজ শুরু হয়ে গেল। মানে চর্মচক্ষে দেখে কি মনে হয়? দেখো, যেহেতু এই সামগ্রিক যে লড়াইটা চলছে এর মধ্যে আমরা ফিল্ডে রয়েছি এবং গতকালও ছিলাম, যে তুমি যে ঘটনাটার কথা বললে, যে যেই সেমিনার রুমে এই ঘটনাটা ঘটেছে সেই সেমিনার রুমের পাশেই একটা রেনোভেশনের নাম করে ভাঙচুর শুরু হয়ে গেছে। তা আমরাও কালকে যখন আন্দোলন করছিলাম, আমাদের অবস্থান এখনও চলছে, এখান থেকে তোমার শো থেকে ওখানেই ফিরে আবার যাবো, বসবো, আমাদের কথা বলার জন্য এখানে আসা মূলত। এবার সেখানে দেখলাম যে হঠাৎ করে রেনোভেশন যখন কাজ শুরু হয়েছে, আমরা বললাম যে আমাদের তাহলে প্রতিনিধি দলকে ওখানে যেতে দিন, আমরা গিয়ে দেখি যে কী রেনোভেশন আপনারা করছেন, নাকি রেনোভেশনের নাম করে আপনারা এভিডেন্সটা ট্যাম্পার করার চেষ্টা করছেন। কারণ যেহেতু এটা অত্যন্ত একটা জটিল ঘটনায় রূপান্তরিত হয়েছে, কারণ প্রথম দিন থেকে তুমি যদি দেখো যে ফার্স্টলি একটা সরকারি আধিকারিক কোনোদিন এরকম স্টেটমেন্ট দিতে পারে কি যেটা আত্মহত্যা না এটা হত্যা? তাকে তো অনেক ইনভেস্টিগেশন অনেক কিছুর শুধু তাই নয়, রাত্রিবেলায় এই মহিলা কি করছিলেন, এই ডাক্তার কি করছিলেন, এই বক্তব্য আমি সেই বিষয়ে আসছি। এরকম একটা স্টেটমেন্ট যখন উনি দিচ্ছেন, তার মানে তো উনি মিসলিড করছেন, এই ইনভেস্টিগেশনটাকে হতে দিচ্ছেন না। দ্বিতীয়ত, উনি যে প্রশ্নগুলো তুলছেন একটা অবান্তর একটা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রশ্ন, যে মহিলা কি করছিলেন। প্রথম কথা, একজন ছাত্রী তার ক্যাম্পাসে থাকবে, কি করবে না করবে তার নিজস্ব সম্পূর্ণ বিষয়। এখানে উনি এটা বলা মানে আদতে উনি কিন্তু এই ধরনের যে অত্যাচার হয়েছে, এই ধরনের যে ঘটনা ঘটেছে তাতে উনি প্রশ্রয় দিচ্ছেন এবং দোষীদের বা অপরাধীদেরকে উনি কোনোভাবে শেল্টার করার চেষ্টা করছেন। আমার 3 নম্বর কথা, দেখুন, এই যে সামগ্রিকভাবে যে বডি পোড়ানোর কথা উঠছে না, আমার মনে আছে খুব ভালো করে আনিস খানের যে ঘটনাটা ঘটেছিল। এবার যেহেতু আনিস খান ধর্মীয়ভাবে একটা অন্য সম্প্রদায় থেকে বিলং করতো, আমার মনে আছে ওরা বোধহয় কবর থেকে ওর বডি তুলে তারপর ইনভেস্টিগেশন করা হয়েছিল দুবার। কিন্তু এক্ষেত্রে যেহেতু সেটা সম্ভব নয়, কারণ যেহেতু ধর্মীয়ভাবে মেয়েটি হিন্দু সম্প্রদায়ের এবং স্বাভাবিকভাবে হিন্দু সম্প্রদায়ের যে কাস্টম সেখানে পুড়িয়ে দেওয়া হয়, দাহ করে দেওয়া হয়, সেই জায়গা থেকে এটা করে ফেলার আমার মনে হয় এটা অবশ্যই এটা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে অনেকখানি প্রবলেমেটিক হবে। কারণ একটা দেহকে, যেই দেহের উপর অত্যাচার হয়েছে, যে দেহকে ধর্ষণ করা হয়েছে মাল্টিপল জায়গা থেকে, কারণ সিমেন্ট পাওয়া গেছে মাল্টিপল, একজনের সিমেন্ট পাওয়া যায়নি, যে কথাটা উঠে আসছে বারবার। এবার সেখান থেকে তো এই প্রশ্ন উঠতে পারে যে তারা বাকি যেই অংশের লোক যাদের সিমেন্ট পেয়ে যাওয়ার কথা বা পাওয়ার কথা, সেখানে তো রেকর্ড থাকার কথা। এখানে কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, এখানে কোনো রেকর্ড নেই, রোস্টার নেই, এখানে অ্যাটেন্ডেন্স যে রেজিস্টার থাকার কথা, মানে কারা কারা প্রেজেন্ট ছিল সেদিনকে হসপিটালের মধ্যে, তাই নিয়ে কিন্তু ধোঁয়াশোয়া তৈরি হয়েছে। তাই সেই জায়গা থেকে কাকে তুমি ধরবে, কার টেস্ট করবে, এটা কিন্তু অন্য জায়গায় চলে যেতে পারে। সার্বিকভাবে যেটা বোঝা যাচ্ছে যে একটা দিক যেমন রয়েছে যে অত্যাচার এবং ধর্ষণ, এর পাশাপাশি ক্যাম্পাসের অভ্যন্তরে যে ধরনের অসামাজিক কাজ চলে এই শাসক দলের মদতে, এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে অভিযোগগুলো উঠে আসছে যে একটা নির্দিষ্ট কোনো কোম্পানি তারা নাকি সমস্ত টেন্ডার নিচ্ছে, সেটা ওই কি বলে ওই গাম হতে পারে, মানে ওই গজ হতে পারে, তুলো হতে পারে, এমনকি সিরিঞ্জ হতে পারে, ওষুধ হতে পারে, নির্দিষ্টভাবে একটা কোম্পানি তারা সমস্ত কিছু টেন্ডার পায়, জলের বোতল হতে পারে। তাহলে কিভাবে হচ্ছে? কোনো টেন্ডার ছাড়া ওখানে ক্যান্টিন চলছে, ওখানে আসলে বহিরাগতদের অবাধ একদম। এই জায়গা থেকে আমরা তথ্য দিয়ে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দর্শকদের বোঝানোর চেষ্টা করব শুভজিৎ ঠিক কি বলছে, সেই প্রসঙ্গেই আমি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব কেন বারবার কাঠগড়ায় তোলা হচ্ছে এই সন্দীপকে। কেন কাঠগড়ায়? সেমিনার হলে চিকিৎসক কিভাবে জানলো সিভিক, সেমিনার হলে চিকিৎসক কিভাবে জানলো সিভিক, এবং সিসিটিভি পর্যন্ত নেই সেই সেমিনার হলে। রাত্রে সেমিনার হলে কিভাবে পৌঁছলো এই সিভিক ভলেন্টিয়ার? এটা তো প্রশ্ন উঠবে, নিরাপত্তা কোথায়? পরিবারকে আত্মহত্যার খবর কেন দেওয়া হলো? কেন দেওয়া হলো পরিবারকে আত্মহত্যার খবর? হাসপাতাল থেকে খবর জানতেন না অধ্যক্ষ কি জানতেন না এই ঘটনাগুলো ঘটছে? অধ্যক্ষ জানতেন না সিসিটিভি নেই? কেন অভয়া হাসপাতালে যেতে ভয় পেত? প্রশ্ন নম্বর 6, কাদের ভয় করতো অভয়া? কাদের ভয় করতো অভয়া? হাসপাতালে ভয় চিকিৎসকের জানতেন না? অধ্যক্ষকে চুপচাপ বসেছিলেন, অধ্যক্ষ কিছুই জানতেন না, কোনো খবর রাখতেন না। হাসপাতালে কেন অন্ধকার? কোন জায়গায় অন্ধকার জানতেন না এই অধ্যক্ষ? কেন পরিবারকে 3 ঘন্টা অপেক্ষা করানো হয়েছিল? এই প্রশ্নগুলো উঠবে, এর জন্যই কাঠগড়ায় তিনি প্রথম হাসপাতাল সূত্রে জানিয়ে দেওয়া হলো এটা আত্মহত্যা। আমি নারায়ণ বাবুর কাছে আসবো। স্যার, আপনার কি মনে হয়, দীর্ঘ কর্মজীবন, সেই অভিজ্ঞতা থেকে কি মনে হয় এত বড় একটা ঘটনা, তখন তারপরই সন্দীপ বাবুকে সরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু অন্য জায়গায় নিয়ে গিয়ে তাকে বসিয়ে দেওয়া হচ্ছে? ন্যাশনাল মেডিকেল কলেজে আন্দোলনরত চিকিৎসকরা বলছেন আমরা আবর্জনা নেব না, আরজি করের আবর্জনা নেব না।
কিভাবে দেখছেন রাজ্যের ভূমিকাটা, কিভাবে আপনি দেখছেন? দেখো, রাজ্যের ভূমিকা নিয়ে কথা বলার আগে আমি সাম টোটাল আর কি আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে এবং আমার যে অভিজ্ঞতা তার ভিউ পয়েন্ট থেকে আমি বলছি কতগুলো ব্যাপার। যে হাইকোর্টের এই রায়ের আগে কি ছিল, পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার একমাত্র কাজ হচ্ছে মাননীয়ার চটি চাটা, এবং তিনি পুরো মিথ্যে কথা বলে গেছেন। গতকালই একটি ডেইলি নিউজ পেপারে একটা পোস্ট এডিটোরিয়ালে আমি লিখেছিলাম এবং জানিয়েওছিলাম যে সঞ্জয় রায় বলে যাকে অ্যারেস্ট করা হয়েছে সে কিন্তু কোর্টে খালাস পেয়ে যাবে। তার কারণ হচ্ছে এখানে ডাক্তারবাবু বসে আছেন, ডক্টর প্রসূন ঘোষ, তিনি নিশ্চয়ই সার্টিফাই করবেন, সারা পৃথিবীতে এ ধরনের ধর্ষণ করে খুন করার যে পদ্ধতি তার ইনভেস্টিগেশনে প্রথমে যেটা করা হয় যে ভ্যাজাইনাল ফ্লুইডের ওখান থেকে আপনার যদি মাল্টিপল সিমেন পাওয়া যায় তাহলে এটা গণধর্ষণ। এবং সেই দিন রাত্রিবেলা হাসপাতালে যত পুরুষ ছিলেন প্রত্যেকের সিমেনের সঙ্গে এই ম্যাচিংটা করাতে হবে, এটা প্রাথমিক ব্যাপার। সেটা কি হয়েছে? সেটা হয়নি। এবং কত তাড়াতাড়ি ভেবে দেখুন যে বডিটা পুড়িয়ে দেওয়া হলো, এবং যা যা পুলিশ কমিশনার বলেছেন মিথ্যে কথা। এবং ওখানকার যে প্রিন্সিপাল তার যেহেতু আর্থিক দুর্নীতি সহ বিভিন্ন কেলেঙ্কারিতে তিনি আগেও বদলি হয়েছিলেন, এমন কোনো একটা অদৃশ্য শক্তি আছে, এমন কোনো কিছু আছে যে মাননীয়ার সরকার অবধি পড়ে যেতে পারে যদি অ্যাকচুয়াল আততায়ীকে ধরা হয়। কামদুনি কাণ্ডে এই বিনীত গোয়েল হাইকোর্টকে মিসলিড করেছিল। এবং আমার একটা দাবি হচ্ছে যে এই যে তদন্ত, এই তদন্ত যেভাবেই এগুক না কেন, শুধু 302 নয়, 304 এবং আরও কতগুলো ধারা আছে যেগুলো এখানে অ্যাপ্লিকেবল হবে, সিবিআইয়ের সেটা করা উচিত। এবং প্রথম যাদের অ্যারেস্ট করতে হবে তার মধ্যে বিনীত গোয়েল এবং যে আপনার এই সন্দীপ ঘোষ এবং সেখানকার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট যিনি ফোন করে বলেছিলেন যে এটা আত্মহত্যা। এই ডেড বডি দেখলে আমরা যারা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে আমাদের জ্ঞান আছে তাদের কথা বাদ দিন, সাধারণ লোক অবধি বলবে যে এটা আত্মহত্যা নয়। সুতরাং মাননীয়া এটা ইচ্ছাকৃতভাবে তার সরকারকে ইনভলভ করে দোষীদের আড়াল করছেন। এই সরকারের ইমিডিয়েটলি সরে যাওয়া উচিত। স্যার আমার আরও একটা প্রশ্ন রয়েছে, আপনি তো চিকিৎসক, এই জায়গা থেকে কি মনে হয়, এই প্রশ্নটা প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় করছে, এটা আমার প্রশ্ন নয়, গোটা বাংলার মানুষের প্রশ্ন। সকাল 10টায় সিবিআই এই কেস ডায়েরি হস্তান্তর করবে এবং এই মামলাটা হাতে নেবে। দেহটা কতটা প্রয়োজন ছিল, দেহটা তড়িঘড়ি আপনি যেটা বলছেন পুড়িয়ে দেওয়া হলো, প্রত্যেকে এই প্রশ্নটাই করছে যে তদন্ত কি কতটা ইজি হবে না কতটা জটিল হয়ে গেল দেহটা না থাকার কারণে? দেখুন, তদন্ত জটিল হয়ে গেল, হয়তো ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া যাবে না, কিন্তু যাদের নাম আমি করলাম তাদের সাক্ষ্য প্রমাণ লোপাটের ডাইরেক্ট ইনভলভমেন্টের জন্য তাদেরকে কিন্তু ম্যাক্সিমাম আমার যতদূর ধারণা 12 বছরের সশ্রম কারাদণ্ড হওয়া উচিত। এবং সেখানে যদি ধরা পড়ে আরও কোনো বিষয়, মন্ত্রিসভার কেউ কিংবা যতই পাওয়ারফুল হন না কেন তাদেরকে কিন্তু এই একই শাস্তির আওতায় আনা যায়। এখন কতটা সদিচ্ছায় তারা করবে, কত তাড়াতাড়ি হবে, এটাকে ইচ্ছা করে পুড়িয়ে দেওয়া হয়েছে এই বডিটাকে। এবং এই বডিটা পুড়িয়ে দেওয়ার মধ্যে মুখ্যমন্ত্রী নিজে ইনভলভড। উনি ছাড়া বিনীত গোয়েল রাজ্যের ক্ষমতা নেই। একটা কথা দেখুন দেখি, চুপচাপ বসেছিল এখানকার ওই চটি চাটা হাফ বেকড নিওলিটারেট যেসব বুদ্ধিজীবী বা কুবুদ্ধিজীবী বলা হয়, আমি বলছি, আমি নারায়ণ চক্রবর্তী বলছি, দে আর হাফ বেকড নিওলিটারেট। এবং তারা বিশেষ বিশেষ সময়ে যে সরকার পাওয়ারে থাকেন তাদের পদসেবা করেই তারা তাদের জীবিকা নির্বাহ করেন। তাদেরকে ফিল্ডে নামিয়ে দিল। সাধারণ মানুষ কি অবস্থায় পৌঁছেছে যে কালকে তাদের মধ্যে একজন সেই অনেক আগে পদ্মশ্রী পাওয়া এক ভদ্রমহিলাকে গো ব্যাক এবং চটি চাটা বলেছে, আপনারা সবাই দেখছেন। সাধারণ মানুষের মতামতটা কি? অপর্ণা সেন, আমি প্রসূন বাবুকে দিয়ে শুরু করি। প্রসূন বাবু, আমার একটা প্রশ্ন রয়েছে। কলকাতা হাইকোর্ট যে প্রশ্ন গতকাল করেছে আমারও ঠিক একই প্রশ্ন, সেই প্রশ্নটা রিপাবলিক বাংলা প্রথম দিন থেকে করছে। প্রথমেই এই আরজি করের তরফ থেকে বলে দেওয়া হলো যে এইটা আত্মহত্যা, তারপর বলা হলো মানসিক অবসাদে ভুগছিলেন বা মানসিক একটা রোগ ছিল।
তারপর পুলিশ মামলা রুজু করছে অস্বাভাবিক মৃত্যু মামলা। এই ঘটনা গোটা দেশ নিন্দা জানাচ্ছে। আপনি একজন চিকিৎসক হিসাবে নিন্দা জানাচ্ছেন নিশ্চয়ই, অবশ্যই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলুন তো, এই মেয়েটা বিচার পাওয়ার জন্য কত দুয়ারে ঘুরে বেড়াবে? এই মেয়েটার পরিবার, যিনি চিকিৎসক, যিনি অভয়া, তার পরিবার তো বিচার চাইছে, কিন্তু কোনো জায়গায় কি মনে করা হচ্ছে আড়াল করার চেষ্টা করছে এই রাষ্ট্র, এই রাজ্যের সরকার? প্রথম যে দুটো আপনি পয়েন্ট বললেন, সেই দুটো পয়েন্টে বলি, যে কোনো রাজ্যে যে কোনো সরকার, যে কোনো রাজ্যের যে কোনো পুলিশ যদি, বা যে কোনো রাজ্যের যে কোনো হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন যদি কেউ এই ঘটনাকে প্রথমত আত্মহত্যা অথবা অস্বাভাবিক মৃত্যু অথবা কোনো রকম কোনো ফ্যাক্টসকে যদি হাইড আপ করে, দলমত নির্বিশেষে এর সমালোচনার ঊর্ধ্বে হতে পারে না, এর নিন্দনীয়, এর চূড়ান্ত, একে নিন্দা করা উচিত, এবং যারা যারা এর সঙ্গে যুক্ত আছে এই কাজে তাকে চূড়ান্ত শাস্তি দেওয়া উচিত। এখানে কোনো জায়গায় কোনো দল মত নির্বিশেষে প্রত্যেকের রায় একই হওয়া উচিত। যে ঘটনা ঘটেছে সারা শতাব্দীতে, আজ থেকে 100 বছর পরেও যদি এই ঘটনা নিয়ে আলোচনা করা হয়, যে চ্যানেলেই হোক, যে সরকারই থাকুক, আর যে সরকারের সময় এটা হয়েছে, বা যারা যারা এই ঘটনায় প্রাথমিকভাবে এই সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করেছে, তাদের থেকে বড় কালপ্রিট আর কোনো জায়গায় কোনো দেশে হতে পারে না। বেশ, যে মারাত্মক কাজটা উনি করেছেন, এই পয়েন্টের ভেতরে সেই পয়েন্টটা আমি সবার আগে বলি, যে কোনো জায়গায় কোনো ভিকটিমের নাম কখনো টিভি চ্যানেলে একদম, বলতে একদম। নেই। ওইটুকু সময়, 3.5 থেকে 4 মিনিট সময়ের বাইটে উনি 9 বার এই ভিকটিম, অসহায় এই ভিকটিমের নাম, উনি নামগুলোকে সবার সামনে বলেছিলেন। প্রশ্ন এখানে অনেক আসে, এখানে দলমত নির্বিশেষে যদি বলি, আমি সাধারণ মানুষ বা ডাক্তার, অথবা যদি বোধবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে আমি কথা বলি, এই জিনিস কখনো করা উচিত না। একদম।